সুপ্রদর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগুজি। দর্শক, আপনারা জানেন আজকে বেশ কিছু ঘটনা রয়েছে, আমরা সেই বিষয়গুলোর উপর আলোচনা করব। প্রতিদিন যেভাবে আমরা সংবাদপত্রের উপরে আলোচনা করে থাকি সেই বিষয়ে থাকবে আমাদের এখানে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি ভবনে ওখানে তিনি উদ্বোধন করেছেন এবং বক্তব্য দিয়েছেন। সেখানে পরিষ্কার করে বলেছেন যে জ্বালানি সংকট নিয়ে যে আমাদের এই যাবৎ যে বড় সংকট আমরা এখন ফেস করছি সেটা দ্রুত সমাধানের পথে আমরা এগোবো, এটা যেমন আছে। একই সঙ্গে তিনি বলেছেন যে স্বাস্থ্য খাতে তিনি আর কোনো বিশৃঙ্খলা দেখতে চান না, সেখানে মানুষ যাতে দ্রুত স্বাস্থ্য সেবাটা পায় এবং তাদের স্বাস্থ্য সেবা যত দ্রুত সম্ভব গ্রাম পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। এই কারণেই এবারের বাজেটে বিগত দিনের চেয়ে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। আমরা আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এলাহি নেওয়াজ খান সাজু। সাজু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি একটু জানেন গত 5 আগস্ট শেখ হাসিনাকে বারবার ভারতের কাছে, দিল্লির কাছে বলার পরও, বাংলাদেশের পক্ষ থেকে বলার পরও যে শেখ হাসিনা যেহেতু একজন দণ্ডিত আসামি, সেই জন্য তার বক্তব্য যেন প্রকাশ্যে না দেওয়া হয় এ ব্যাপারে ভারত সরকারের কাছে নোট ভার্বালও পাঠানো হয়েছে, মৌখিকভাবে বলা হয়েছে এবং এখানে যে আমাদের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তাকেও বলা হয়েছে। এরপরও দেখা গেল যে শেখ হাসিনা অডিও বার্তায় সেখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে বাংলাদেশ কোনো ক্লায়েন্ট স্টেট না, অনুগত রাষ্ট্র না। কিন্তু ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র হিসেবে ভাবে এবং বাংলাদেশের সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে তারা কখনো ভাবতে চায় না। তাদের ধারণা হলো বাংলাদেশ আমাদের ক্লায়েন্ট স্টেট। আমি যেটা বলবো যে এই যে শেখ হাসিনার অডিও কনফারেন্স যেটা, এ ব্যাপারে বিবিসির শুভজ্যোতি ঘোষ একটা চমৎকার রিপোর্ট করেছে। সেখানে সে শেষ করেছে এভাবে যে যদিও খুব দুরূহ, যদিও অসম্ভব, তারপরেও যদি শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকায় যেতে পারেন কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় অন্য দেশে যদি যান তাহলে ভারত সরকার হাঁপ ছেড়ে বাঁচবে। মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে ভারত সরকার এখন শেখ হাসিনাকে অস্বস্তি বোধ করছে? একদম তাকে যে মানে চমৎকার যে সংবর্ধনা দেওয়া হয়েছিল যে এয়ারবেজে, সেখানে ছিলেন দোভাল, অজিত দোভাল ছিলেন। রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তার ওই দেখভালের ইয়েটা, যে ক্যাটাগরির লোকজন প্রথম অজিত দোভাল ছিলেন, আস্তে আস্তে আরো নিম্ন অফিসারদের, তাতে বোঝা যাচ্ছে তার গুরুত্ব আস্তে আস্তে এখানে কমেছে। আর একটা হলো যে আপনি ভালো করে জানেন যে ভারতের একটা দ্বৈত নীতি সবসময় আছে এবং একদম পণ্ডিত নেহরুর সময় থেকে আছে। যেমন এক সময় তিনি পঞ্চশীলার নীতির কথা বলতেন। পঞ্চশীলার নীতির অন্যতম ছিল যে প্রতিবেশীদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। একই সঙ্গে আবার তিনি ভাবতেন যে বাংলাদেশের ভারতের আশেপাশে ছোট দেশগুলি তাদের সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে, রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। ডিসকভারি ইন্ডিয়াতে তিনি এটা উল্লেখ করেছেন এবং একটা বিশাল ভারতের স্বপ্ন তিনি দেখতেন, অব্যক্ত ভারত। তা এইরকম একটা দৃষ্টিভঙ্গি ভারত ছিল, সেইটা এই ধরনের দৃষ্টিভঙ্গি ভারতের সবসময় আছে। এবং আপনি লক্ষ্য করবেন যে যেমন উনি ৭৫-এর পরে শেখ হাসিনা ওখানে 6 বছর ছিলেন, ওই সময় আর এখনকার সময় দুটো আলাদা। তখন ভারতীয়রা মনে করতেন যে একটা অপঘাতে বা একটা অভ্যুত্থানের মাধ্যমে তিনি তার বাবা পরিবার শহীদ হয়েছে এবং এক ধরনের সিম্প্যাথি সেখানে ছিল। আর তখন আপনার কোনো বন্ধি বুনিনায় চুক্তি ছিল না এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর কোনো ইয়ে ছিল না, মানে ছিলই না। কিন্তু এখনকার সিচুয়েশন আলাদা। এখন শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গেছেন
এবং এরপরে, দ্বিতীয় হলো হ্যাঁ। যে উনি 1913 সালে যে বন্দি বিনিময় চুক্তি করেছিলেন, সেই চুক্তিতে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে কোনো আদালতে 1 বছরের সাজাও যদি হয় এরকম লোকদেরকে ই করতে হবে, বিনিময় করা যাবে, বিনিময় করতে হবে, তা প্রত্যর্পণ করতে হবে। প্রত্যাবর্তন করা যাবে। হুম। সেখানে বাংলাদেশ সরকার একদম একদম মানে ক্যাটেগরিক্যালি সেটা উল্লেখ করে দিল্লির কাছেই করছে হুম। প্রত্যাবর্তনের জন্য তারা চিঠি প্রত্যর্পণের দিয়েছে, জন্য, হ্যাঁ। কিন্তু দিল্লি এখন পর্যন্ত সেটা ই করে নাই, মানে কোনো সাড়া দেয় নাই। সুতরাং যে বিষয়টা আমার কাছে গুরুত্ব, যে এখনকার যে সিচুয়েশন ভারতের পক্ষে সেই 75 পরের যে ঘটনা আর এখনকার ঘটনার মধ্যে আঘাত, তখন সিনাও যুদ্ধ ছিল। এখানে আমি আপনার জ্ঞাতার্থে একটুখানি বলি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতিতে এইভাবে বলা হয়েছে, পলাতক দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। এখানে প্রত্যেকটা কথাই কিন্তু বলে গেছেন দণ্ডিত গণহত্যাকারী, এবং এটাতে সে প্রত্যাবর্তন করতে বাধ্য। বাধ্য, কিন্তু সেটাকে তারা চরমভাবে অবজ্ঞা করছে। ওই যে তাদের ভাবনার মধ্যে ক্লায়েন্ট স্টেট, কিন্তু এখন জিওপলিটিক্যাল যে পরিস্থিতি আপনাকে বলি, সেটা হলো যে ভারত কিন্তু সেই সিনাও যুদ্ধের সময়কার যে ভারত, এখনকার ভারত এক জায়গায় নেই। এবং এখন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, এইখানে ক্রমান্বয়ে ভারত ভূ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং ইন্দো প্যাসিফিকে তার অবস্থান এখন আগের থেকে অনেক খারাপ অবস্থায় চলে যাচ্ছে। সুতরাং এখন যেটা তারা করছে, সে আগের থেকে ভেবে আসছে যে বাংলাদেশ বুঝি আগের মতো করে মিনমিন করবে। এবার কিন্তু এই প্রথম বাংলাদেশ স্ট্রংলি তার প্রতিবাদ করেছে, সেটা ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও স্ট্রং ল্যাঙ্গুয়েজে এটার প্রতিবাদ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্ট্রং ল্যাঙ্গুয়েজ তিনি এটা করেছেন। এবং আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ যখনই এই স্ট্রং অবস্থান গ্রহণ করবে তখনই কিন্তু ভারত নত হবে। কিন্তু ভারত তো নত হওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত ভারতের সেই একটা মনোভাব আছে যে আপনি রাশিয়ার মধ্যে যেমন ইউক্রেন যুদ্ধ, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয়ে যেখানে রাশিয়া চাচ্ছে ইউক্রেনকে দখল করে নেওয়ার জন্য, ভারতের কিছু কিছু মানে মিডিয়া এবং এমনকি সেখানকার সংবাদ কর্মীদের মধ্যেও এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে এইরকম একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়া। এটা কি মনে করেন আপনি? না, এটা ওরা করে থাকে, এটারও করে থাকে। এবং আপনি দেখবেন যে জুলাই বিপ্লবের পরে এই ধরনের কথা ওরা অনেক বলেছে, বাংলাদেশ দখল করে নাও। ইভেন আপনার জানা আছে যে একটা সময় পর্যন্ত বঙ্গভূমি আন্দোলন যখন হয়েছিল, তখন তারা কল্পনা করত ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা এইসব এলাকা নিয়ে একটা তারা স্বাধীন বঙ্গভূমি করবে, এই ধরনের স্বপ্ন তাদের ছিল। এবং আপনি দেখেন যে কয়েকদিন আগে কিন্তু একটা কথা পার্লামেন্টে যে প্রিয়ঙ্কা বলেছে, এটা কিন্তু আমরা একটু গভীরভাবে এটা ভাবার চেষ্টা করছি, সেটা হলো যে ভারত বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধে সহায়তা করে নাই, তারা পাকিস্তানকে দুর্বল করার জন্য এই যুদ্ধে তারা সহায়তা করছে, পাকিস্তানকে দুই ভাগ করে দিয়ে দুর্বল করার জন্য এটা করেছে। এটা একটা দিক। এতদিন যেভাবে তারা গৌরব, মানে বাংলাদেশ স্বাধীন করে দিছি যে গৌরবটা করতো, ওই জায়গাতে তাদের দৃষ্টিভঙ্গি একটুখানি পার্থক্য। বাংলাদেশ স্বাধীন হতে তার উপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এইবার আপনাকে লক্ষ্য করতে হবে যে এবার যে ভারতে যে জিএনজি আন্দোলন, যেটা ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, এবং বিজেপির ভিতকে যারা নড়িয়ে দিয়েছে, এবং বিজেপির যে গত 12 বছরে যে মিথ তৈরি করেছিল, মিথকে তারা মিথকে তারা ধ্বংস করে দিছে। এই ছেলেরা কিন্তু বারবার আমি দেখেছি বলেছে যে একটা ভারত বাংলাদেশ থেকে একটা ফ্যাসিস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে আসছে, তাকে আশ্রয় দেওয়া কোনো অবস্থাতে ভারতের পক্ষে ঠিক হয় নাই। কারণ এর আগেও তো তারা আরেকজনকে আশ্রয় দিচ্ছে, সে হচ্ছে দালাই লামা। এটা বলি যে দালাই লামা, এবং শুধু দালাই লামা না, তারা আবার আফগানিস্তানের নজিবুল্লাহকেও তার আশ্রয় দিয়েছিল। তো ওই দালাই লামাকে আমার যেটা মনে হয় যে 1950 সালের দিকে আশ্রয় দিয়েছিল, এবং নাজিবুল্লাহকে আর পরে। কিন্তু ওইখানকার তখনকার সময় যেটা আপনি দেখেন যে দালাই লামাকে যখন আশ্রয় দেওয়া হয়, তখন নেহরু চেয়েছিলেন যে ওই পুনর্দখল, দালাই লামার লোকদের দিয়ে তিব্বত পুনর্দখল করবেন। আবার এই নেহরু পরবর্তীকালে ওই তিব্বতকে চীনের ভুক্তি ভূখণ্ড হিসাবে মেনে নিয়েছেন।
মানে সবসময় একটা দৌত রোল এদের সবসময় ছিল, যেটাকে বলা হয় যে চাণক্য নীতির উপর নির্ভর করে ভারতের এই চলা। তবে এইটা যেটা হয়েছে, যেটা অডিও, সেটা আমার মনে হয় যে এটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার একটা ব্যাপার, চাঙ্গা করে রাখার। তাতে কি তাতে শেখ রাখার হাসিনা কারণ যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ তাতে কি চাঙ্গা হওয়ার কোনো না, এখানে সুযোগ আছে যেটা বলে মনে হয়? দিল্লির সাথে আরেকটা বিষয়ে হয়েছে, সেটা হলো যে দিল্লি যেটা বলে থাকে সেটা হলো যে দালাই লামা কিংবা নজিবুল্লাহ যখন আশ্রয় দেওয়া হয়েছিল, তারা তখন ভারতের যে সঙ্গে সহযোগিতামূলক একটা অবস্থান তৈরি করছিল। এখন যেটা ওই ঘোষ আপনার এই যে শুভজ্যোতি ঘোষের রিপোর্টে দেখা যাচ্ছে, যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে তার সংগঠনের সংস্কার করার কথা বলা হয়েছিল এবং তার নেতৃত্বের ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল, কিন্তু তিনি এটা মেনে নেন নাই। এই ব্যাপারে তাদের সাথে দিল্লির অস্বস্তির কথা বলা হচ্ছে। কিন্তু যেটা আমার কাছে মূলত পরিবর্তনের কথা তো সেখানে দেখাই যাচ্ছে, সজীব ওজের জয়কে কিন্তু তিনি হাজির, এবং এক্ষেত্রে যেটা বললাম তো যে ওইখানে সজীব কেনেছে এবং এটা আমার কাছে যেটা সবচেয়ে তার উত্তরাধিকার কিন্তু একেবারে মানে তার সামনেই হাজির করে দিছে আওয়ামী লীগের উত্তরাধিকার। এখানে যেটা প্রশ্নটা যেটা সব জায়গায় হচ্ছে সেটা হলো যে এতটুকুন যখন আপনারা করতে পারলেন, তাকে তাহলে সরাসরি উপস্থাপন করলেন না কেন? তাহলে কি আপনার কি কোনো সন্দেহ আছে সরাসরি উপস্থাপন করার ক্ষেত্রে? না, এটা হলো ক্যামোফ্লেজ। এটা হলো যে বাংলাদেশ সরকার বোঝানো, মানে আমি এটাও করলাম আবার উপস্থিত করলাম না, এবং এটা বলা যে এটা তো আমাদের, যেমন যেটা বলছে, এটা বেসরকারি প্রতিষ্ঠান করেছে এবং ভারতে এই রেওয়াজ আছে, কিন্তু এই রেওয়াজকে বাংলাদেশ কিন্তু প্রথম 54 বছরের পর প্রথম এটা ভেঙে দিয়েছে যে বাংলাদেশ ক্লায়েন্ট স্টেট না, বাংলাদেশ অনুগত রাষ্ট্র না। অন্তত এই সরকার এই একটা শব্দ দিয়ে আমাদের সার্বভৌম রাষ্ট্রকে তারা প্রতিধ্বনিত করছে। এটাই দিল্লির জন্য আমার মনে যথেষ্ট। ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন সবচেয়ে বাংলাদেশের সামনে সংকট যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জ্বালানি সংকট, গ্যাস সংকট, জ্বালানি সংকট, দুইটাই সমান তালে এখন বর্তমান সরকারের উপরে অনেকটা চেপে বসছে। অনেক জায়গায় গ্যাসের অভাবে অনেক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান তাদের বন্ধ রাখতে হচ্ছে। এটার উত্তরণের ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের ব্যাপারে আপনার মানে কোনো দ্বিমত বা এগুতে পারবে কিনা সরকার, সেটার ব্যাপারে আমার কাছে প্রথম কথা হলো যে যখন পারস্য উপসাগরের যুদ্ধটা শুরু হলো, তারপর সংকটটা ফেব্রুয়ারিতে শুরু হলো, তারপর তো সরকার ক্ষমতা আসলো এবং আসার পরে এই সংকট মোকাবেলা শুরু করছে, সাময়িকভাবে একটু স্বস্তি এনেছিল। আপনি জানেন যে আমরা সংকটের মধ্যে আছি। আমার কথা হলো যে গত 5 মাস হয়ে গেল এই মন্ত্রণালয়ের সঙ্গে যারা আছেন তারা কেন বুঝতে পারলেন না এই ধরনের সংকট আরো তীব্র হতে পারে, এবং কেন প্রিএমটিভ যেসব মেজার নেওয়ার দরকার এই মেজারগুলি কেন নিলেন না? এখন যেটা হলো যে এটা সম্ভব, যে এটা সরকার চাইলেই এটা দ্রুত সমাধান করা সম্ভব। এবং এই যে গ্যাসের সংকট, দেখেন আমরা আমাদের দূরদর্শিতা কিন্তু আগের থেকেই, একসময় আমাদের লোকেরা ভাবতো যে আমরা গ্যাসের উপরে ভাসছি, হ্যাঁ, সেই ধারণা। এবং আমার মনে হয় তখন জিয়া রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন প্রচুর গ্যাস রপ্তানির জন্য প্রচুর করছে, ডিমান্ড ছিল, চাপ ছিল। তখন একদল লোক আবার মানে গ্যাস আমরা দিব না ভারতকে আন্দোলন, চরম আন্দোলন গড়ে তুলছিল। তখন মনে হতো যে আমরা গ্যাসের উপরে ভাসছি, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেটা না। তারপরও যে কেন আমাদের নিজস্ব গ্যাস ফিল্ডগুলি এর পরবর্তীকালে কেন আগায় নেওয়া হলো না, এটাও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কোন ডিফিকাল্টিসগুলি আমাদের ছিল যে কারণে নতুন কূপ বা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আগাতে পারলাম না। আর আন্তর্জাতিক পর্যায়ে এমনিতেই সব জায়গাতে কিন্তু আপনি জানেন যে তীব্র সংকট। ইভেন আমেরিকা যার সাফিসিয়েন্ট জ্বালানি আছে সেখানেও তেলের দাম এমন এক পর্যায়ে বেড়ে গেছে যে আমেরিকার মানে মিডিল ক্লাস অনেকেই এখন গাড়ি চালানোই বন্ধ করে দিচ্ছে, তারা পাবলিক বাসে যাতায়াত করে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে। এই সংকটটা সারা পৃথিবীতেই এটা হয়েছে। আমি মনে করি যে এই সংকট মোকাবেলার পাশাপাশি আমাদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে।
যেটা আপনি হয়তো জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে মধ্যে, সেটা সুইডেন বলেন, নরওয়ে বলেন, সুইডেন তো অলমোস্ট বুঝি 70% তারা ইয়েতে রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে। যদিও তাদের একটু অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা হলো যে তারা প্রচুর রোদ মানে পায় আর কি, মানে আমাদের যেমন বৃষ্টি ঝড় বাদল, না এমনি তাদের দিনের আরেকটা হলো যে সূর্যের প্রাপ্তিটা অনেক বেশি। অনেক বেশি। আমাদের এটা আছে সেই 6টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত। এই ডিফিকাল্টিসটা আছে। তারপরে ওদের যেমন ওই যে যেটা ওই যে আপনার সমুদ্রের যেটা মিল বলে, উইন্ড মিল, উইন্ড মিলটা এখানে আমাদের অতটা করা সম্ভব না। তারপরেও আমি মনে করি যে আমাদের অনেকখানি, অন্তত 10 to 20% আমি এটা করা সম্ভব রিনিউয়েবল এনার্জিতে যে। এবং এখনই ধরেন যত মসজিদ আছে সারা বাংলাদেশে, যত স্কুল আছে, কলেজ আছে, বিল্ডিং আছে, মানে আমি স্কুল কলেজ ধরেন এটা সিস্টেমের মধ্যে চলে, এই সব জায়গায় যদি আমি রিনিউয়েবল এনার্জিতে চলে যাই, আমার কিন্তু অনেক বেশি সাশ্রয়। এই যে মসজিদগুলি দিতে পারে না, আপনার কি বলে অনেক সময় এই যে বিদ্যুতের বিল দিতে পারে না, অনেক মসজিদে দেখবেন যে বিদ্যুৎ বিল দিতে পারছে না, এটার জন্য কেটে দেয়, নানা রকম ঝামেলা হয়। আজ যদি মসজিদগুলো এটা করে ফেলে, এবং এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সরকারেরও এদের প্যাট্রোনাইজ করা, এবং এটা যদি হয় মানে স্যামালটেনিয়াসলি যদি এই বিষয়গুলি চলে, আমার অত অসুবিধা, অত সংকট হওয়ার কোনো কথা না। সেটাই। তাহলে আমরা আপনার পরামর্শ হচ্ছে যে যেভাবেই হোক না কেন আমাদের রিনিউয়েবল যে এনার্জি, এটাকে আমাদের যে জ্বালানি, এই জ্বালানির দিকে যদি আমরা একটু নজর দিতে পারি, তো যেহেতু চীনের সঙ্গে একটা ভালো সমঝোতা হচ্ছে, তো তারা তো এইটার ব্যাপারে। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের বাংলাদেশে বেশ কিছু কিছু জায়গায় এটার নিজস্ব উদ্যোগে, আমাদের তো মনে করেন সেচের সময়ে আমাদের বিদ্যুৎ সাপ্লাই রাখতে হয় সেচের কারণে, হ্যাঁ, কিন্তু বেশ কিছু জায়গায় এবং সিলেট বেশ কিছু জায়গায় এই সৌর প্যানেল দিয়া ওই চাষের জমিতে সেচ দেওয়া হচ্ছে, এবং এটাও যদি আমরা করতে পারি তাহলে তো বিশাল একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। আপনার উপকূলীয় অঞ্চল যেটা আছে আমাদের এখনো পর্যন্ত, যে সমস্ত জায়গায় মাছের চাষ করা হয়, চিংড়ি চাষ, তারপরে এই যে বিশাল বিস্তীর্ণ যে এলাকা, সেই সমস্ত এলাকায়ও কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এবং সেক্ষেত্রে আমাদের সরকারের যে উদ্যোগটা নিতে হবে, এই প্যানেলের দাম টেকসই এবং কম দাম নিয়ে আসতে হবে। আর একটা ব্যাপার এখানে আছে, সেটা হলো যে ব্যাটারি ডাম্পিং এর একটা চিন্তা গভর্নমেন্টের থাকতে হবে। কারণ ব্যাটারি এটা কিন্তু পরিবেশের জন্য, এই যে পুরানো ব্যাটারিগুলো ডাম্পিং, যেটা এই ডাম্পিং এর ব্যাপারেও একই সময় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এটা যেমন ব্যাপক হবে না ব্যাটারি, তখন এই ব্যাটারিগুলি কোথায় আমরা ডাম্পিং করব? এটা তো যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকারক, এটা আধুনিক ডাম্পিং এর ব্যাপারও সরকারকে ভাবতে হবে। ধন্যবাদ এলাহি নওয়াজ খান আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।